দেখছেন 18 নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, আমরা জানি যে আমরা বাংলাদেশি হিসেবে দারিদ্র্যসীমার নিচে অনেক মানুষ বসবাস করে এবং এখান থেকে আমরা মুক্তিরও কিন্তু পথ খুঁজি যে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তির তো অনেকভাবেই পথ খুঁজি। আজ যেহেতু বিজয়ের মাস শুরু হয়েছে, আমরা যদি আমাদের আর্থিক জায়গা থেকে আমরা যদি আমাদের মুক্তির পথ খুঁজতে পারি তবে কেমন হয়। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা সাজিয়েছি। আজকে আমাদের বিষয়বস্তু দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা, প্রেক্ষিত পিকেএসএফ। একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, শুরুতে তাকে আমরা স্বাগত জানাই। ডক্টর এ.কে.এম. নুরুজ্জামান, মহাব্যবস্থাপক, পিকেএসএফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। বিজয়ের এই মাসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দারিদ্রতা নিয়ে আমাদের অনেক রকমের আলোচনা আছে। দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা মুক্তিও চাই এবং খুব সামষ্টিক অর্থে যদি বলি আমরা বিমোচনও করতে চাই। আসলে এই দারিদ্রতা এবং তার বিমোচন, এটাকে কিভাবে দেখেন? প্রথমে একটা বিষয় জানতে হবে যে দরিদ্র কারা এবং আমরা সেটা কিভাবে ডিফাইন করি বা কিভাবে সংজ্ঞায়িত করি। বাংলাদেশে দরিদ্র মানুষকে সংজ্ঞায়িত করার একটা বহুল প্রচলিত একটি পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় সিবিএন, কস্ট অফ বেসিক নিডস, সিবিএন পদ্ধতি। সেটার মাধ্যমে আমাদের যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স রয়েছে, তারা প্রতি 5 বছর অন্তর অন্তর একটা সার্ভে করে তারা একটা সংখ্যা দেয় যে বাংলাদেশে এই মুহূর্তে দরিদ্রের সংখ্যা কত। গত 2022 যে হাইয়েস্ট, যেটা হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে যেটাকে বলা হয়, যেখানে আসলে বড় ধরনের পরিমাপ করা হয়, সেখানে বলা হয়েছে আমাদের দেশে দরিদ্রের সংখ্যা 18.7%। অর্থাৎ অনেক নাম্বার। 100 জনের ভিতরে প্রায় 19 জন আমাদের এখনো দরিদ্র রয়েছে। এবং এই যে দারিদ্র্যের স্বরূপটা যদি আপনি ভালো করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এক এক এলাকায় ভিন্নতা রয়েছে। কিছু কিছু এলাকায় দরিদ্র লোকের সংখ্যা সেটি অনেক কম এবং অনেক বেশি। সেটা ধরেন কুড়িগ্রামে প্রায় 70%, 75% দরিদ্রের সংখ্যা রয়েছে। আবার কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে 1-2%ও রয়েছে, যেমন নারায়ণগঞ্জ, সেরকম। তা আপনি যে কথাটা বলছেন, দারিদ্র্য একটা বহুমাত্রিক বিষয়, অনেক সময় সারা পৃথিবীতেই আছে, সারা পৃথিবীতে রয়েছে। এবং আপনার অনেক সময় মানুষজন এটাকে শুধুমাত্র ইনকাম দিয়ে পরিমাপ করে। আসলে দারিদ্র্যের একটি বহুমাত্রিক কথা রয়েছে। দারিদ্র মানুষ শিক্ষার কারণে দারিদ্র, তার স্বাস্থ্যের কারণে সে দারিদ্র, তার টাকা নাই সেটা তো অবশ্যই সে দারিদ্র, তার আবাসন নাই সেই কারণে সে দারিদ্র, সে একটা দুর্যোগপ্রবণ এলাকায় থাকে, আজকে সে খুবই ভালো ছিল, হঠাৎ করে সে দরিদ্র হয়ে যায়। সেটাকে এখন অনেকে নিউ পুর বলে। এতে নানাবিধ টার্মিনোলজি আছে। যেটা মানে ধর্তব্য বিষয় সেটি হচ্ছে দারিদ্র্যের বহুমাত্রিকতা। দারিদ্র্যের অনেকগুলো অনুষঙ্গ রয়েছে, সেই অনুষঙ্গগুলোকে দেখতে হয় যদি টেকসইভাবে দারিদ্র্য বিমোচন করতে হয়। এবার আসি আমরা দারিদ্রতা কিভাবে মেজার করি, সেটা আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করলেন। যেহেতু এটা একটি সামগ্রিক বিষয়, সে কারণে এটার বিমোচন করা, পলিসি মেকিংয়ের ক্ষেত্রে যারা কাজ করে, রাষ্ট্র বিনির্মাণে যারা কাজ করে, তারা নিয়মিত এগুলো নিয়ে কাজ করছেন। ফলে আমরা যদি বাংলাদেশকে মোটা দাগে দেখি, গত 52 বছরে এটা কিন্তু বিমোচন হচ্ছে। প্রশ্ন থেকে যায় যে আসলে বিমোচন করার ক্ষেত্রে কি কি মেজার আছে বা কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? প্রথম যে বিষয়টি সেটি সবাই বলবে, সেটি হচ্ছে আমাকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বাংলাদেশে যেরকম এখনকার যে ডেমোগ্রাফিক সিচুয়েশান, অর্থাৎ আমার জনভিত্তিক যে অবস্থা, তাতে প্রতি বছর প্রায় 20 থেকে 22 লক্ষ তরুণ আমাদের এই কর্ম যে যজ্ঞে জয়েন করে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এটি হচ্ছে প্রথম কথা, প্রথম ধাপ। আর দ্বিতীয় যে ইস্যুটি সেটি হচ্ছে এটি কিভাবে হবে, কিভাবে আমি কর্মে যোগদানের জন্য যোগ্য হয়ে উঠব। তো সেই ক্ষেত্রে আমাকে যে পাবলিক সার্ভিসগুলো আছে, হেলথ, এডুকেশন, সেগুলো এফিশিয়েন্ট হতে হবে। তা নাহলে আমি তো কর্মযোগ্য হয়ে আসবো না। আমার বয়স হবে, আমি 18-20 বছর হব, আমি হয়তো উপযুক্ত হব কর্মে জয়েন করার জন্য, কিন্তু আমি কি আসলে যোগ্য? মানে কাজ করার জন্য আমার যে স্কিলগুলো দরকার আছে সেগুলোকে আমি ফুলফিল করতে পারছি কিনা। যদি না করতে পারি তাহলে আমি নাম্বার হিসেবে অ্যাড হব, কিন্তু আমি একটা যোগ্য লোক হিসেবে অ্যাড হব না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা এবং কর্মসংস্থান হিসেবে সৃষ্টি করার জন্য আমি যে যোগ্য, সে যোগ্য করে তোলার জন্য যে অনুষঙ্গগুলো দরকার সেগুলো আমার
দরকার। একটা মোটা দাগে প্রশ্ন হতে পারে, কর্মসংস্থান মানে কি শুধু চাকরি No. নাকি এর বাইরে অন্য কিছু আছে? কর্মসংস্থান মানে চাকরি তো একটা মাত্র দিক, মানে কর্মসংস্থানের এক রকমের কর্মসংস্থান, এক রকমের কর্মসংস্থান, সেটাকে অনেকে বলে থাকে ওয়েজ এমপ্লয়মেন্ট। অর্থাৎ আমি একজন প্রতিষ্ঠানে কাজ করব, আমাকে যে চাকরিদাতা সে আমাকে মাস গেলে অথবা দিন গেলে অথবা সপ্তাহে গেলে আমাকে টাকা দিবে। কিন্তু তাছাড়াও একটা বৃহৎ অংশ নিজেরাই কিন্তু স্বকর্মসংস্থানে জড়িত রয়েছে, এবং বাংলাদেশে এই সংখ্যাই বেশি। এবং এই সংখ্যাটাই আমাদের কৃষক দেখছেন, আমাদের যে উৎপাদনকারী ছোট ছোট উৎপাদনকারী দেখছেন, সবাই কিন্তু স্বকর্মসংস্থানে নিয়োজিত। এখানে একটা প্রশ্ন আসে যে যখন আমি স্বকর্মে যাব তখন কিন্তু আমার একটা আর্থিক সাপোর্টের দরকার পড়ে। আমার যদি নিজের সক্ষমতা থাকে তবে কিন্তু খুব একটা অসুবিধা নাই, কারণ যখন আমার নিজের অর্থ থাকে না তখনও কিন্তু কারো না কারো কাছ থেকে আমাকে সেই সক্ষমতা অর্জন করতে হয়। সেক্ষেত্রেই প্রশ্ন জাগে যে ক্ষুদ্র ঋণ তার একটা সম্পর্ক তৈরি হয় এক্ষেত্রে এই যে দারিদ্র বিমোচনের সাথে, তাহলে এই ক্ষুদ্র ঋণকে আপনি কিভাবে রিলেট করেন? প্রথমে আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। প্রথমে আমাকে একটু ব্যাখ্যা করতে হবে যে কি কি অনুষঙ্গ দরকার। তার ভিতরে আপনি যেটা বললেন সেটা হচ্ছে অন্যতম একটি বিষয় হচ্ছে, আমার যদি কোথাও কোনো বিজনেস করতে হয়, কোনো উৎপাদন করতে হয়, তাহলে আমার মূলধনের দরকার। সবার কাছে মূলধন জমা থাকে না, সঞ্চয় করা থাকে না, তাহলে কারোর কাছ থেকে ধার নিতে হয়। সেই ধারটা আর্থিক প্রতিষ্ঠান দিয়ে থাকে, যেটা মোটা দাগে আমরা বলি ব্যাংক প্রদান করে থাকে। ব্যাংক তো আর গরিব মানুষকে টাকা দেয় না, তো গরিব মানুষকে টাকা দেওয়ার জন্য এই ক্ষুদ্র ঋণের সৃষ্টি। সেটা যদি একটু পিছনে যাই, একটা মিনিট আমি পিছনে গল্পটা বলে আবার আমি সামনে আসছি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কিন্তু একটা মাদারল্যান্ড অফ মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ এটা মাইক্রো ফাইন্যান্সের মাতৃভূমি হিসাবে বলা হয়ে থাকে। এবং সেইখানে এটা সৃষ্টি হয়েছে 1976 সালে। আমাদের এখনকার যে প্রধান উপদেষ্টা যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চিটং ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর থাকাকালীন সময় উনি একটা পার্শ্ববর্তী একটা জবরা গ্রামে উনি একটা ছোট এক্সপেরিমেন্ট করেছিলেন, যে ছোট ছোট টাকা দিয়ে কোনো ধরনের বন্ধক না রেখে তাদের টাকা ফেরত আনা যায় কিনা। সেই পাইলট প্রোগ্রামটি আর ধীরে ধীরে 1983 সালে আমরা স্পেশালাইজড ব্যাংক হিসাবে আবির্ভূত হয়। সেখান থেকেই কিন্তু ক্ষুদ্র ঋণের একটা বৃহৎ পরিসরে কর্মকাণ্ড শুরু হয়। এবং যে কারণে আপনারা জানেন ইভেনচুয়ালি আমাদের গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন, পিস পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তার চেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক তারা যে কাজটি শুরু করেছিল, সেটা আমাদের দেশে অনেক সংগঠন সেটা ধারণ করে এটাকে মানে এই মডেলটাকে ধারণ করে আস্তে আস্তে এটাকে সম্প্রসারিত করেছে। এবং এমন সম্প্রসারিত করেছে, এখন জেনে আপনি খুশি হবেন, এই মুহূর্তে যদি আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের লাস্ট ইয়ারে যে রিপোর্টটা যদি আমি আপনাকে মেনশন করি, তাতে দেখা যাবে এই মুহূর্তে প্রায় 6,60,00,000 অ্যাকাউন্ট রয়েছে। যদি 6 কোটি 1/3 অফ দ্য টোটাল পপুলেশনের অ্যাকাউন্ট রয়েছে, তার মানে আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, ইজ এ হিউজ নাম্বার। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এই জিনিসটাও দেখতে হবে যে আমাদের এই প্রোগ্রামটা আস্তে 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 ম্যাচিউরড অবস্থার দিকে যাচ্ছে। আগে খুবই একটা ইনফর্মাল স্টেজে ছিল। গ্রামীণ ব্যাংক ছাড়া অন্য কোনো ক্ষুদ্র ঋণ প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো ছিল, যাকে আমরা এনজিও হিসেবে অনেকেই চিনি, সেই প্রতিষ্ঠানগুলো কোনো রেগুলেটরি বডি ছিল না। 2006 সাল থেকে কিন্তু একটা রেগুলেটরি বডি তৈরি হয়েছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তৈরি হয়েছে। তারাই সেই জিনিসগুলোকে কিন্তু এখন রেগুলেট করছে, তারা নিয়ম কানুনের মধ্যে আসছে। এবং যেটার কারণে আমাদের যে সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী, তাদের সঞ্চয়গুলো সেফগার্ড হচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অথবা হঠাৎ করে ভুয়া কোম্পানি হয়ে যাওয়া, সেগুলো অনেক কমে গিয়েছে, অনেকটা রেগুলেটেড হয়েছে এখন এই সেক্টরটা। এবং সেইখানে অনেক অনেক রকম ইনভেস্টমেন্ট বেড়েছে, অনেক গুণে ইনভেস্টমেন্ট বেড়েছে। এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, একটা গিভেন পয়েন্টে গরিব মানুষের হাতে এই ক্ষুদ্র ঋণ বাবদ তাদের কাছে টাকা রয়েছে 1,80,00,000 কোটি টাকা। ওকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত বড় একটা কর্মযোগ্য এই দেশে প্রায় নীরবেই হচ্ছে।
ওকে, আমরা অনেকগুলো আলোচনা আছে, ইভেন ইনফ্যাক্ট পিকেএসএফ এর জার্নি, তারা কি কর্মকাণ্ড করছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলবে। আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরছি সেই বিরতির পরে। দর্শক, আপনারা আছেন হ্যাপেনিং পয়েন্টে, দেখছেন এটি নিউজ। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছি দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা প্রেক্ষিত পিকেএসএফ। আমাদের সঙ্গে ডক্টর এ কে এম নুরুজ্জামান, মহাব্যবস্থাপক পিকেএসএফ, তিনি আছেন। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরা যে আলোচনা ছিলাম সেখানে একটা প্রশ্ন আমার মধ্যে বিরতি থাকার অবস্থায় তৈরি হয়েছে। আপনি বলছিলেন যে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আমাদের ক্ষুদ্র ঋণের কাজ করার সুযোগ থাকে এবং করছে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ কিন্তু হচ্ছে কৃষক। এই কৃষকদেরকে আমরা আসলে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিভাবে সহযোগিতা করতে পারি বা পারছি? প্রথম যে বিষয়টি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কৃষির সাথে সম্পর্কযুক্ত আমাদের দরিদ্র মানুষ। সে যদি কৃষিকে আমি তিনটা ভাগে ভাগ করি, একটি হচ্ছে যে শস্য উৎপাদন, আরেকটি হচ্ছে তার লাইভস্টক, যে গরু ছাগল যে মুরগি সেগুলো পালে, আরেকটি হচ্ছে তার ফিশারিজ, ছোট ছোট সে খামারি করে মৎস্য চাষ করে। এবং এগুলোর সাথে দরিদ্র মানুষ খুবই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। পিকেএসএফ এই কথাটি চিন্তা করে আমাদের একটি স্পেশাল ইউনিট রয়েছে, সেটাকে আমরা এগ্রিকালচার ইউনিট বলছি। সেখানে লাইভস্টক, ক্রপ এবং ফিশারিজের সাপোর্ট দেওয়া হয়। প্রথম যে বিষয়টি দেওয়া হয় সেটা হচ্ছে তাদের উপযোগী করে আমাদের কিন্তু মাইক্রো ফাইন্যান্স ডেভেলপ করা হয়েছে। মানুষের একটি ধারণা আছে মাইক্রো ফাইন্যান্স মানে হচ্ছে আজকে ঋণ নিলাম, পরের সপ্তাহ থেকে আমাকে ঋণ দিতে হবে। আসলে কিন্তু বিষয়টি তা নয়। কৃষি ঋণের ক্ষেত্রে আমরা কিন্তু একসাথে উৎপাদনের পরে, সে হারভেস্ট করার পরে অথবা গরুটা বিক্রি করার পরে সে একসাথে কিন্তু সে ঋণ পরিশোধ করে। একটা সময়, ভালো সময় পায়, একটা ভালো সময় পায় এবং সেই সময়টার ভিতরে সে এই পরিশোধ করার জন্য উপযোগী হয়। এবং ধরেন একটি গরু মোটাদার যখন সে করলো, তো সেক্ষেত্রে তো মানে নেক্সট উইক থেকে তো তাকে লাভ দিবে না, তো তার জন্য একটু ওয়েট করতে হবে। নর্মালি আমাদের কোরবানির আগে একটা বিশাল ডিমান্ড হয় লাইভস্টকের ফ্যাটেনিংয়ের জন্য। তখন আমরা কি করি, আমরা সেই ঋণটা তাদেরকে দেই। ঋণটা দেওয়ার পর তারা 3 থেকে 4 মাস এই গরুটা পালে, তারপরে এই গরুটা বিক্রি করে, তারপরে তারা সেটা একসাথে পরিশোধ করে। তো এটা একটা মিসকনসেপশন। সেই কারণে বলছি যে দরিদ্র মানুষের এগ্রিকালচার উপযোগী করে কিন্তু মাইক্রো ফাইন্যান্স এখন ওইভাবে নিজেদেরকে রিয়ালাইন করেছে। এবং আসলে প্রয়োজন যে আছে এবং সেই প্রয়োজনের বাস্তবিক প্রয়োগটা আসলে আপনারা হচ্ছে এবং আপনারা এটা সুফল পাচ্ছেন যে বাংলাদেশে এখন প্রচুর গরু নিজেরাই উৎপাদন করছে, বাংলাদেশের নিজেরাই কিন্তু সরবরাহ করছে। তাতে আমাদের দেশের লোকরাও উপকৃত হচ্ছে, কৃষকরাও উপকৃত হচ্ছে। প্রশ্ন হচ্ছে এবার পিকেএসএফকে নিয়ে, আসলে পিকেএসএফ এর কর্মকাণ্ড নিয়ে তারা কিভাবে আসলে কাজ করছে। আমি যদি ভুল না করি 3 দশকেরও বেশি সময় ধরে তারা কিন্তু আমাদের জাতির উন্নয়নে কাজ করছে এবং সেটা 34 বছর হয়ে গেছে। সো একটু আপনার মাধ্যমে জানতে চাই যে পিকেএসএফ কিভাবে তার কাজটা করছে এবং তার উদ্দেশ্যটাই বাকি। এই জবাবটি দেওয়ার আগে, এই প্রশ্নের জবাবটি দেওয়ার আগে আগের প্রশ্নে আরেকটু অ্যাড করি। আমরা কিন্তু সেটার সাথে টেকনোলজি ট্রান্সফারও করছি। অর্থাৎ কৃষক কীভাবে ভালোভাবে গরু পালন করতে পারবে, নতুন টেকনোলজি কৃষিতে কী আসছে, সেটার কীভাবে অ্যাপ্লিকেশন হয়, সেই ব্যাপারে কিন্তু আমাদের বৃহৎ আকারে কাজ রয়েছে। এবং সেই বিষয়ে এখন আসছি পিকেএসএফ কীভাবে কাজ করে এবং পিকেএসএফের যাত্রাটা সম্পর্কে ছোট করে যদি আমি প্লিজ। আপনারা সবাই জানেন যে 1990 সাল থেকে পিকেএসএফ কাজ শুরু করেছে এবং সেই হিসাবে প্রায় 34 বছর যাবৎ কাজ করছে। মাত্র 23 কোটি টাকার একটি প্রোগ্রাম এখন প্রায় 11,000 কোটি টাকা প্রতি বছর তার বাজেট রয়েছে। এবং সেই বাজেটটি করার কারণে ম্যাক্সিমাম এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে এই দেশীয় আমাদের মতো লোক তারাই কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে। এখানে একজনও কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট তৈরি হয়নি। এখনকার যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন, উনি আমাদের পিকেএসএফ এর বোর্ডে রয়েছিলেন 22 বছর। আমাদের এখন যে অর্থ উপদেষ্টা রয়েছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ, উনি আমাদের 9 বছরের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আমাদের এখন শিক্ষা যে উপদেষ্টা রয়েছেন, উনি আমাদের চেয়ারম্যান ছিলেন এবং উনি আমাদের সাথে প্রায় 22-23 বছর যাবৎ আমাদের সম্পর্কযুক্ত ছিলেন। এবং এই ধরনের লোকদের নেতৃত্বে পিকেএসএফ ধীরে ধীরে একটি শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত নানাবিধ কাজ
প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমাদের একটি আর্থিক সহায়তা প্রদান করা। Okay. সেটি কিন্তু যে কথাটা বললাম, আমাদের কৃষি ঋণ রয়েছে, আমাদের হাউজিং ঋণ রয়েছে। এই যে আমি এই বইটি নিয়ে এসেছি, এই যে আমাদের হাউজিং ঋণ রয়েছে, হাউজিং ফাইন্যান্স। ফাইন্যান্স। এবং আপনারা জানেন যে গরিব মানুষের জন্য হাউজিং ঋণ বলে কিছু নাই। শহরের ধনী ব্যক্তিদের জন্য হাউজিং ঋণ রয়েছে। গ্রামে এখন আমরা ছোট ছোট ঋণ দিচ্ছি যাতে তারা ছোট ছোট ঘর করতে পারে, একটু লম্বা সময় তারা রিপেমেন্টের সুযোগ পায়, যাতে অল্প অল্প করে এই টাকাটা পরিশোধ করতে পারে। আমাদের ওয়াটার স্যানিটেশন ঋণ রয়েছে। আমাদের দুর্যোগকালীন রিহ্যাবিলিটেশনের জন্য সাহস নামে একটা ঋণ প্রোগ্রাম রয়েছে। আমাদের অতিদরিদ্র জনগোষ্ঠীর উপযোগী ঋণ কার্যক্রম রয়েছে। এরকম প্রায় 19 রকমের ঋণ কার্যক্রম রয়েছে, এবং সেটার মাধ্যমে আমরা যার যার যেরকম যেভাবে দরকার সেরকমভাবে যাতে উপযুক্ত ঋণ দিতে পারি। মানে কাস্টমাইজেশন রয়েছে আপনাদের ঋণ প্রদানের ক্ষেত্রে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন 10 লক্ষ টাকা পর্যন্ত তারা কিন্তু বিনা জামানতে ঋণ নিতে পারে। সেই ক্ষেত্রে যে যদি চেষ্টা করে সে অবশ্যই একটা নতুন ব্যবসা শুরু করতে পারে। আগে শুধুমাত্র ক্ষুদ্র ঋণ মানে এখন 20,000 30,000 টাকা নয়, সেটা কিন্তু এখন লক্ষাধিক টাকার উপরে চলে যাচ্ছে, এবং সে সবাই ঋণ পাচ্ছে। আমি একটু আগে আপনাকে বলেছি যে একটা গিভেন পয়েন্টে যে কোনো সময় গরিব মানুষের হাতে 1,80,000 কোটি টাকা তাদের কাছে আউটস্ট্যান্ডিং থাকে। আমরা বলি আমাদের হাতে খুব কম সময় আছে, আমরা খুব সংক্ষিপ্তভাবে প্রশ্ন অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। যে নেতিবাচক প্রশ্ন থাকে ক্ষুদ্র ঋণের ব্যাপারে, যে 30 থেকে 40% সুদ পরিশোধ করতে হয়, আসলে কি এটা সত্য কিনা? আর প্রশ্ন হচ্ছে যদি সেটা সত্যও হয়, এই এত শতাংশ বা 30 থেকে 40% সুদ দেওয়ার পরেও কি আসলে কোনো উপকার পাওয়া যায় কিনা? প্রথম কথা হচ্ছে যে এটি সত্য নয়। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি 24%-এর বেশি ঋণ নেওয়ার কোনো বিধানই নেই। প্রথম কথা হচ্ছে এই। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমি 24% বলছি সেটা একটি ধাপে 8%-এর ক্ষুদ্র ঋণ রয়েছে, 12%-এর ক্ষুদ্র ঋণ রয়েছে, 18%-এর ক্ষুদ্র ঋণ রয়েছে, এবং 24%-এর ক্ষুদ্র ঋণও আছে। এবং আপনারা জানেন এগুলো নানাবিধ রিস্ক ক্যালকুলেশন করে এই প্রাইসিংগুলো করা হয়। তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে 30% ক্ষুদ্র ঋণের ইন্টারেস্ট রেট, এটা সত্য নয়। দ্বিতীয় যে ইস্যুটি সেটি হচ্ছে এই, আপনারা জানেন যে তাহলে ঋণ কিভাবে পরিশোধ করে। প্রথম কথা হচ্ছে যে এই যে উচ্চ সুদটা কিন্তু আপেক্ষিক। এটা কমার্শিয়াল ব্যাংকের সাথে এটা মেলানো চলবে না, এটা ডিফারেন্ট জিনিস, ইটস নট কম্পারেবল। এটা একটা আরেকটার সাথে কম্পারেবল না। তাহলে আমার যে ছোট ছোট উদ্যোগ, আমি একটা উদাহরণ দিই। আপনার এখান থেকে যে কারণ বাজার আপনার স্টুডিওর কাছে, এখান থেকে সকালে যে সবজি 20,000 টাকার সবজি যখন সে নেয়, সে যখন একটু দূরে 5 কিলোমিটার দূরে যায়, সে প্রায় 1,000 টাকা লাভ করে। তাহলে 20,000 টাকা প্রতিদিন যদি 1,000 টাকা লাভ হয়, তাহলে 30,000 টাকা তার মাসে লাভ হয়। সে আসলে কত % ইন্টারেস্ট দেয়? এখন সেই দেখতে হবে কোন পার্টিকুলার ইকোনমিক অ্যাক্টিভিটিসে তার রিটার্ন কত হাই। রিটার্ন যত হাই, ডেফিনেটলি রিস্ক আছে, তার তো কোনো মর্টগেজ নাই, কিছু নাই, তখন সে কিন্তু এটা পরিশোধ করতে পারে। কিন্তু সেটা দেখার বিষয় হচ্ছে যে কত জুডিশিয়াসলি, কত বিবেচনা করে সে এই ইনভেস্টমেন্টটা করছে, তার রিটার্নটা সেভাবে আসে। দারুণ। আমাদের অনুষ্ঠান অনেক সময় বলে দেয় যে অনেক মানে ভালো আলোচনাকে থামতে হয়। আমরা যদি একদমই 30 সেকেন্ড আপনার কাছে জানার চেষ্টা করি, আসলে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমাদের যারা ইউজার এন্ডে, তাদের জন্য কি করণীয়? প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এই, নিজেকে সক্ষম করে তুলতে হবে। বাংলাদেশে যেটুকু সুযোগ সুবিধা রয়েছে সেইটুকুর ভিতর থেকে, সুযোগ সুবিধা থেকে আমি নিজেকে সক্ষম করে তুলতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে প্রো পুওর পলিসি থাকতে হবে, যাতে আমরা দুটোকে একসাথে করে একই লাইনে সামনের দিকে চলে যেতে পারি। কারণ হচ্ছে একটা ইকোনমিক টার্মোয়েলের কারণে অথবা একটা এনভায়রনমেন্টাল প্রবলেমের কারণে আমার সমস্ত অর্জন 1 ঘন্টায় ধূলিসাৎ হয়ে যেতে পারে। আবার আমি যদি চেষ্টা না করি, সরকার যত চেষ্টা করুক, আমার দারিদ্র্য বিমোচন ওইভাবে সম্ভব হবে। আমাদের সামগ্রিকভাবে সবারই অংশগ্রহণ থাকতে হবে এবং সবারই কন্ট্রিবিউশন থাকতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। নিঃসন্দেহে না বলা কথাগুলো কোনো না কোনো অনুষ্ঠানে আবারও কথা বলার সুযোগ পাবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম হ্যাপেনিং পয়েন্টে। নিঃসন্দেহে আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। বিজয়ের মাসের শুরুর দিনে এমনটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।